where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে তোমাদের ছাত্রছাত্রীদের সেই ক্লাসে আমি স্বাগত জানাই। আমি অর্ণব গুপ্ত, প্রধান শিক্ষক, কাজীগ্রাম হাই স্কুল। আজকে আমরা বল ও গতি, তোমাদের পদার্থবিজ্ঞানে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি বল ও গতি, সেই চ্যাপ্টারটি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের বস্তু আমরা দেখতে পাই, যেমন ধরো বাড়ি ঘর, গাছপালা, গাড়ি ঘোড়া, ট্রেন, পাখি, এদের মধ্যে কিছু কিছু বস্তু তোমরা খেয়াল করেছো যারা স্থির অবস্থায় আছে, আর কিছু কিছু বস্তু আছে যারা সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন করছে বা অবস্থানের পরিবর্তন করছে। তাহলে যে সমস্ত বস্তু, যেমন ধরো রেলগাড়ি বা মোটর গাড়ি, উড়ন্ত পাখি, এরা সময়ের সঙ্গে সঙ্গে কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, হয় সরলরৈখিক পথে যাচ্ছে বা বক্র পথে যাচ্ছে। এই ধরনের বস্তুগুলোকে আমরা বলবো হচ্ছে গতিশীল বস্তু। আর যে সমস্ত বস্তু, যেমন ধরো বাড়িঘর, গাছপালা, তারা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অবস্থানের পরিবর্তন বা জায়গার পরিবর্তন করছে না, এরা হচ্ছে স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু। তাহলে আমাদের প্রকৃতিতে বা আমাদের পরিবেশে, আমাদের চারপাশে যে বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু, আর একটা হচ্ছে গতিশীল বস্তু বা সচল বস্তু। গতিশীল বস্তুর যে ধর্মটা, যার জন্য সে গতিশীল থাকছে, তাকে বলছি আমরা গতি, আর স্থিতিশীল বস্তুর এই অবস্থাটাকে আমরা বলছি স্থিতি। এবার একটা মজার জিনিস খেয়াল করবে যে এই গতিশীল অবস্থা বা স্থির অবস্থা কিন্তু যে দেখছে বা যে পর্যবেক্ষণ করছে তার উপরে নির্ভর করছে। যেমন ধরো তুমি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, আরেকজন ব্যক্তিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, তাহলে তোমার সাপেক্ষে সেই ব্যক্তি যিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু স্থির। আবার সামনে দিয়ে যখন একটা চলন্ত রেলগাড়ি চলে যাচ্ছে, সেই রেলগাড়ি এবং রেলগাড়ির মধ্যে থাকা যাত্রীরা সবাই কিন্তু তোমার সাপেক্ষে গতিশীল। এবার একটু অন্যভাবে ভাবো যে যখন তুমি রেলগাড়ির মধ্যে আছো, তখন তোমার সাপেক্ষে প্ল্যাটফর্মে যে ব্যক্তিরা দাঁড়িয়ে আছে তারা কিন্তু গতিশীল, অথচ তোমার পাশে যে ভদ্রলোক বা কোনো সহযাত্রী বসে আছেন তিনি কিন্তু তোমার সাপেক্ষে স্থির। অর্থাৎ কোনো বস্তু গতিশীল কি স্থির সেটা কিন্তু পর্যবেক্ষক স্থির করেন, অর্থাৎ পর্যবেক্ষকের পর্যবেক্ষণ দ্বারাই নির্ধারিত হয় কোনো বস্তু স্থির না গতিশীল। এবার আমরা গতিশীল বস্তুর বা গতি, বল ও গতির অধ্যায়ে যে গতি আছে, সেই গতি বিভিন্ন ধরনের হতে পারে, সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে গতিকে সাধারণত আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে ঘূর্ণন। চলন গতি কাকে বলবো আমরা, বা চলন কাকে বলবো? যখন একটা বিস্তৃত বস্তু, ধরো এই একটা বস্তু কিছু সময় পরে এখানে অবস্থান করছে, বা ধরে নি টি সময় পরে এখানে অবস্থান করছে। এবার এই বিস্তৃত বস্তুটা অসংখ্য ছোট ছোট বস্তু কণার সমষ্টি। তাদের মধ্যে আমি ধরে নিচ্ছি তিনটে কণা, ধরো প্রথম কণাটার নাম দিলাম A1, দ্বিতীয় কণাটার নাম দিলাম B1, আর তৃতীয় কণাটার নাম দিলাম C1। টি সময় পরে A1 কণাটার অবস্থান হলো বস্তুর কিন্তু আকৃতির চেঞ্জ হবে না, বস্তুর আকৃতি কিন্তু একই আছে। এই বস্তুটাই টি সময় পরে এখানে এসছে।
A1 কণাটার বর্তমান অবস্থান ধরো A2, B1 কণাটার বর্তমান অবস্থান ধরছি B2 এবং C1 কণাটার বর্তমান অবস্থান ধরছি C2। তাহলে t সময় পরে A1 কণাটা গেছে A2 অবস্থানে, B1 কণাটা গেছে B2 অবস্থানে এবং C1 কণাটা এসছে C2 অবস্থানে। এবার চলন গতি আমরা তাদের ক্ষেত্রে বলবো বা তাকেই বলবো যেখানে এই কণাগুলো, যে বস্তু কণার সমষ্টি বিস্তৃত বস্তুটা, সেই কণাগুলো যদি একই সময়ে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে এবং এই সরলরেখাগুলো যেন যদি সমদৈর্ঘ্যের হয়, অর্থাৎ A1 A2 সমান সমান B1 B2 সমান সমান C1 C2 হবে, তখন সেই গতিকে আমরা বলবো চলন গতি। তাহলে চলন গতি কাকে বলবো? যখন কোনো একটা বস্তু অন্য কোনো বস্তুর সাপেক্ষে সরলরৈখিকভাবে একই দূরত্ব অতিক্রম করবে বস্তুটির প্রতিটি কণা, তখন সেই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে চলন গতি। এবার তোমরা খেয়াল করেছো ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা কি হয়? নির্দিষ্ট সময়ে পর পর একই পথ বারবার অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি কাকে বলবো? যখন কোনো কণা নির্দিষ্ট সময় অন্তর বারবার একই পথ অতিক্রম করবে, তখন সেই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি হতে পারে, বা পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে অর্থাৎ বার্ষিক গতি, সেক্ষেত্রেও পৃথিবী নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘুরছে, সেটিও কিন্তু একটি পর্যাবৃত্ত গতি। এরপরে আমরা যেটা দেখব গতির মধ্যে আরেকটি ভাগ, সেটা হচ্ছে সরলরৈখিক দোলগতি বা সরল দোলগতি বলতে পারি। ধরো একটা টেবিলের উপরে একটা বস্তুকে আমরা স্প্রিং এর সাহায্যে আটকে রেখেছি। বস্তুটার এই মুহূর্তে অবস্থানকে আমরা বি বিন্দু দিয়ে সূচিত করছি। এবার যদি বস্তুটাকে আমরা মসৃণ টেবিলের উপর কিছুটা দূরত্ব পর্যন্ত টেনে ছেড়ে দিই, ধরো এ পর্যন্ত, এ বিন্দু পর্যন্ত আমরা টেনে বস্তুটাকে ছেড়ে দিলাম, এদের মধ্যবিন্দু ধরে নিচ্ছি আমি ও, তাহলে দেখা যাবে বস্তুটা যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন বস্তুটা কিন্তু আবার বি বিন্দুতে আসছে। বি বিন্দুতে এসে কিন্তু বস্তুটা এখানেই থেমে যাচ্ছে না, আবার সেই বস্তুটা ও বিন্দু অতিক্রম করে এ বিন্দুতে অবস্থান করছে এবং এ বিন্দু থেকে আবার সে বি বিন্দুতে ফিরে আসছে। অর্থাৎ বারবার বস্তুটা নির্দিষ্ট সময়ে একটা সরলরৈখিক পথ, অর্থাৎ এ ও বি, আবার বি বিন্দু থেকে বি ও এ, এই পথে কিন্তু বারবার বস্তুটা চলছে। এই ধরনের গতিকে আমরা বলতে পারি সরলরৈখিক দোলগতি। এরপর আমরা ঘূর্ণন গতিতে আসব। ঘূর্ণন গতি কাকে বলবো আমরা? যখন একটা বিস্তৃত বস্তু নির্দিষ্ট সময় অন্তর বৃত্তাকার পথে গতিশীল হবে, তখন সেই বস্তুর গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে ঘূর্ণন গতি আমরা কাকে বলবো? যখন একটা বিস্তৃত বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরবে, তখন সেই বস্তুর গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন পৃথিবী নিজের কেন্দ্রকে অক্ষ করে ঘুরছে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির কথা তোমরা ভাবতে পারো। অথবা যখন বাড়িতে ফ্যান চলে তখন দেখবে ফ্যানটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পাখাগুলো ঘুরছে, সেটাও কিন্তু একটা ঘূর্ণন গতির উদাহরণ। ঘূর্ণন গতিরই একটা ভাগ তোমরা বলতে পারো বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা বলবো যখন একটা কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে বা কোনো অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হবে, তখন সেই
কণার গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে কিন্তু খুব সামান্য পার্থক্য আছে, সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে। বৃত্তীয় গতি কখন হবে? যখন একটা ক্ষুদ্র কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে বা কোনো অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হবে, তখন সেই কণার গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। যেমন ধরো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথই বলছি বোঝার সুবিধার জন্য, তোমরা ভূগোলে পড়েছো কক্ষপথটা উপবৃত্তাকার, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি কক্ষপথটা বৃত্তাকার। তাহলে সূর্যের তুলনায় সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে কক্ষপথে ঘুরছে সেক্ষেত্রে গতিটাকে বলবো আমরা বৃত্তীয় গতি। আর ঘূর্ণন গতি আমরা কাকে বলেছি? ঘূর্ণন গতি বলেছি যখন কোনো একটা বিস্তৃত বস্তু কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরবে, তখন সেই বস্তুর গতিকে আমরা বলেছিলাম ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণ তোমাদের আগে দিয়েছি আমি, সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবী যেমন নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, সেক্ষেত্রে সেই গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। কিছু কিছু ক্ষেত্রে আবার তোমরা খেয়াল করেছো দু ধরনের গতির সমন্বয় একসঙ্গে দেখা যায়, অর্থাৎ চলন গতি এবং ঘূর্ণন গতি একসঙ্গে দেখা যায়। যেমন একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে সাইকেলের চাকার গতি বা যে কোনো গাড়ির চাকার গতি, সেক্ষেত্রে চাকাটি একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে যেমন ঘুরছে, সঙ্গে সঙ্গে সরলরৈখিক পথেও কিছুটা পথ সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। অর্থাৎ চাকার গতির ক্ষেত্রে আমরা চলন গতি এবং ঘূর্ণন গতি একসঙ্গেই দেখতে পাই। এই ধরনের গতিকে আমরা বলবো মিশ্র গতি। এবার গতি সংক্রান্ত কতগুলো রাশি আমাদেরকে জানতে হবে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো এ বিন্দুটা হচ্ছে তোমার বাড়ির অবস্থান, তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে, বি বিন্দুটা হচ্ছে তোমার স্কুলের অবস্থান। একটা নির্দিষ্ট পথে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে, অর্থাৎ বাড়ি থেকে তুমি স্কুলে গেলে, তাহলে তুমি কতটা পথ অতিক্রম করলে সেটা আমরা যে কোনো একটা ফিতা দিয়ে মাপতে পারবো, অর্থাৎ দৈর্ঘ্য মাপার যে একক তার মাধ্যমে আমরা মাপতে পারবো। এবং এই এ থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা হবে সেই দূরত্বটাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। এখানে আরেকটি রাশি আমাদের পড়তে হবে। আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে দিকের কিন্তু কোনো উল্লেখ করতে হয় না। অর্থাৎ তুমি বাড়ি থেকে স্কুলে গেলে যে পথে গেলে, পথটার দৈর্ঘ্য যদি এল ধরি আমরা, যখন স্কুল থেকে তুমি বাড়ি আসছো তখনও তুমি এই এল দূরত্বই অতিক্রম করছো। অর্থাৎ তোমার মোট অতিক্রান্ত দূরত্ব তখন হয়ে যাচ্ছে এল প্লাস এল সমান সমান 2l। আরেকটি রাশি আমাদের আছে, সেটা হচ্ছে সরণ। সরণ আমরা কাকে বলবো? সরণ হচ্ছে যে বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করছি এবং যে বিন্দুতে আমরা যাত্রা শেষ করছি। অর্থাৎ এই উদাহরণের ক্ষেত্রে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম এবং স্কুলে গিয়ে আমাদের যাত্রাটা শেষ হয়েছে। তাহলে সরণ আমরা কি করে মাপবো? প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এই দুটো বিন্দুকে যদি আমরা সরলরেখা দ্বারা যুক্ত করি, তাহলে যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটার দৈর্ঘ্যই হবে সরণের পরিমাপ। এবং এক্ষেত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সময় আমি বললাম দিকের কোনো উল্লেখ করতে হবে না, কিন্তু সরণ যখন আমরা মাপবো, সরণও আমরা দৈর্ঘ্যের এককের সাহায্যে মাপবো। সরণ বের করার সময় কিন্তু আমাদের মানের সঙ্গে সঙ্গে দিকেরও উল্লেখ করতে হবে। অর্থাৎ এ থেকে বি এর সরলরৈখিক দূরত্ব যদি ধরে নিই আমি L1 হয়, তাহলে আমাদের বলতে হবে বাড়ি থেকে স্কুলের পর্যন্ত আমার সরণ হয়েছে L1। শুধু সরণের মানটা বললেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের উল্লেখ করতে হবে বাড়ি থেকে স্কুল পর্যন্ত, অর্থাৎ তুমি যেখান থেকে স্টার্ট করেছো সেখান থেকে যেখানে তুমি যাত্রা শেষ করছো সেই কথাটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা দুটো রাশি আমরা এখান থেকে পেলাম, একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং
আরেকটি পেলাম সরণ। তাহলে অতিক্রান্ত দূরত্ব যখন আমরা বের করব, তখন আমরা যে পথে যাচ্ছি সেই পথটুকুর দৈর্ঘ্য মাপলেই আমাদের হবে, এবং সেক্ষেত্রে দিকের কোনো উল্লেখ করতে হবে না। কিন্তু সরণ যখন আমরা মাপবো, আমরা যে পথেই যাই না কেন, প্রাথমিক অর্থাৎ যেখান থেকে আমরা রওনা দিচ্ছি সেখান থেকে এবং অন্তিম অবস্থান, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, সেই দূরত্বটাই আমাদের মাপতে হবে। আমরা যে পথেই যাই না কেন সেই পথটা কিন্তু এখানে, পথের মাপটা কিন্তু সরণের সময় আমাদের লাগবে না। তাহলে অতিক্রান্ত দূরত্ব যখন আমরা বের করছি, তখন শুধুমাত্র আমরা দূরত্বের মানটা ব্যবহার করছি, এখানে দিকের কোনো উল্লেখ করতে হবে না। তোমরা জানো যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, সেই সব ভৌত রাশিকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। আর যেসব রাশির উল্লেখ করার সময় মান এবং দিক দুটোই বলতে হয়, তাদেরকে বলি আমরা ভেক্টর রাশি। তাহলে অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, এবং সরণ উল্লেখ করার সময় যেহেতু মানের সঙ্গে আমাদের দিকেরও উল্লেখ করতে হচ্ছে, সুতরাং সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্বের একক সিজিএস পদ্ধতিতে অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে অতিক্রান্ত দূরত্বের একক মিটার। সরণের এককও সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে মিটার। অতিক্রান্ত দূরত্বের মাত্রা ক্যাপিটাল এল বা বড় হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। সরণেরও মাত্রা বড় হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা তোমাদের ভালো করে বুঝতে হবে। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে পথেই আমরা যাই না কেন সেই পথের দূরত্বটাই অতিক্রান্ত দূরত্ব। সেক্ষেত্রে মানটা বলাটাই যথেষ্ট, কারণ অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি, এক্ষেত্রে দিকের কোনো উল্লেখ করতে হয় না। কিন্তু সরণের ক্ষেত্রে আমরা যে পথেই যাই না কেন, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, সেই দূরত্বটাকেই আমরা সরণের পরিমাপ হিসাবে ধরি, এবং সরণের ক্ষেত্রে আমাদের দিকের উল্লেখ করতে হয়। এবার আরেকটা জিনিস তোমাদের বলি, আমরা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে বলেছিলাম যে ধরো এ বিন্দুটা বাড়ি এবং বি বিন্দুটা স্কুল। তুমি বাড়ি থেকে স্কুলে গেলে এই পথের দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে যখন স্কুল থেকে আবার বাড়ি ফিরে আসছো, তাহলে তখন তোমার মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? তোমার তখন মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এল প্লাস এল সমান সমান 2l। কিন্তু সরণের ক্ষেত্রে দেখো, যখন তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ তখন দূরত্বটাকে আমরা ধরেছি সরলরৈখিক দূরত্ব, অবশ্যই সেই দূরত্বটাকে আমরা L1 ধরেছি। তাহলে স্কুল থেকে যখন তুমি বাড়ি ফিরে আসছো সেই দূরত্বটাও L1 হবে, কিন্তু দিকটা যেহেতু উল্টো, সেই জন্য এই মোট সরণ তোমার কত হয়ে যাবে? মোট সরণ তোমার হয়ে যাবে L1 প্লাস মাইনাস L1 সমান সমান L1 মাইনাস L1 ইজুকাল টু 0। অর্থাৎ কোনো বস্তু কণা বা কোনো ব্যক্তি বা যেই হোক না কেন, সে যদি প্রাথমিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে যায় এবং সেই অবস্থান থেকে পুনরায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তাহলে তার ক্ষেত্রে মোট সরণের পরিমাণ 0 হবে। অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান কোনো সময় 0 হবে না, যদি না কণাটি এক জায়গায় স্থির থাকে। এবার অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে যেই রাশিটা পাবো সেই রাশিটাকে আমরা বলি দ্রুতি। সরণের ক্ষেত্রে যদি আমরা সরণকে সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেই রাশিটা পাবো সেই রাশিটাকে আমরা বলি গতিবেগ। দ্রুতিকে ইংরেজিতে স্পিড বলা হয়, গতিবেগকে বলা হয় ভেলোসিটি। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি,
সময়ও হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ সময়ের বলার সময় বা উল্লেখ করার সময় আমরা শুধুমাত্র মানটা বলি, সময়ের ক্ষেত্রে কোনো দিকের উল্লেখ করতে হয় না। তাহলে স্কেলার রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করে আমরা যে রাশিটা পাচ্ছি অর্থাৎ দ্রুতি বা স্পিড, সেটি কিন্তু একটি স্কেলার রাশি। আবার স্মরণ একটি ভেক্টর রাশি, কারণ স্মরণের উল্লেখ করার সময় আমাদের মানের সঙ্গে সঙ্গে দিকেরও উল্লেখ করতে হয়। স্মরণকে যখন আমরা সময় বা কোনো স্কেলার রাশি দিয়ে ভাগ করলাম, যেহেতু সময়টি স্কেলার রাশি, আমরা যে রাশিটা পাবো গতিবেগ অর্থাৎ ভেলোসিটি, সেটা কিন্তু একটি ভেক্টর রাশি। অর্থাৎ স্মরণের মান যদি শূন্য হয় সেক্ষেত্রে গতিবেগের মানও কিন্তু শূন্য হবে। আর অতিক্রান্ত দূরত্বের মান কোনো সময় শূন্য হচ্ছে না, সেক্ষেত্রে দ্রুতির মান কিন্তু শূন্য হবে না। তাহলে এবার দ্রুতি আর গতিবেগের মধ্যে আমরা যদি পার্থক্য করতে চাই, তাহলে প্রথমেই আমরা সংজ্ঞা বলবো, অর্থাৎ একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেই বলবো আমরা দ্রুতি। গতিবেগের সংজ্ঞা বলার সময় আমরা বলবো একক সময়ে কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। খেয়াল রাখবে, গতিবেগের সংজ্ঞা বলার সময় আমরা কিন্তু নির্দিষ্ট দিকের কথা উল্লেখ করলাম, কারণ গতিবেগ মানে একটু আগেই আমরা দেখলাম স্মরণকে সময় দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি গতিবেগ। আর স্মরণ যেহেতু একটি ভেক্টর রাশি, সুতরাং মানের সঙ্গে সঙ্গে দিকেরও উল্লেখ করতে হবে। স্মরণকে সময় দিয়ে ভাগ করে আমরা পেয়েছি গতিবেগ, আর অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা পেয়েছি দ্রুতি। দ্রুতি কিন্তু একটি স্কেলার রাশি, আর গতিবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। গতিবেগের মান শূন্য হতে পারে, কারণ স্মরণের মান শূন্য হওয়া সম্ভব বা হয়, আর অতিক্রান্ত দূরত্বের মান যেহেতু শূন্য হয় না, সেই জন্য দ্রুতির মান শূন্য হবে না। এবার চলে আসছি আমরা এককে। একক সিজিএস পদ্ধতিতে, দ্রুতির একক সেন্টিমিটার প্রতি সেকেন্ড। যেহেতু অতিক্রান্ত দূরত্বের একক আমরা দেখেছি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এবং অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি দ্রুতি, সুতরাং সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক সেন্টিমিটার প্রতি সেকেন্ড বা পার সেকেন্ড কথাটা উল্লেখ করা হয়। এসআই পদ্ধতিতে দ্রুতির একক হবে মিটার। এসআই পদ্ধতির ক্ষেত্রে পার শব্দটা অনেক সময় ইউজ করা হয় না, সেই জন্য মিটার সেকেন্ড টু দি পাওয়ার আমরা লিখি -1, বা তোমরা মিটার পার সেকেন্ড কথাটা লিখতেও পারো, অনেক বইয়ে মিটার পার সেকেন্ড কথাটা লেখাও আছে। গতিবেগের এককের ক্ষেত্রে কত হবে? গতিবেগের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার প্রতি সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। দ্রুতির মাত্রা যদি আমরা বের করি, তাহলে দ্রুতির মাত্রা কত হবে? দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। অতিক্রান্ত দূরত্বের মাত্রা আমরা পেয়েছি এল, আর সময়ের মাত্রা আমরা জানি বড় হাতের টি বা ক্যাপিটাল টি। সেক্ষেত্রে দ্রুতির মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1। একইভাবে গতিবেগের মাত্রা, স্মরণের মাত্রাও আমরা এল দিয়ে প্রকাশ করি এবং সময়ের মাত্রাও টি, সুতরাং গতিবেগের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1। এবার দ্রুতি এবং গতিবেগ, যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, ধরো একটা বৃত্তাকার পথে সমান দ্রুতিতে ঘুরছে, অর্থাৎ এই পুরো পথটা একটা বস্তু ঘুরছে 5 সেকেন্ড সময়ে, তাহলে 5 সেকেন্ড সময়ে যেহেতু বস্তুটা পুরো পথটা ঘুরছে, সুতরাং আমরা ধরতে পারি বস্তুটার দ্রুতি কি সব জায়গায় সমান, বা এই বৃত্তাকার পথে বস্তুর দ্রুতি সমান। কিন্তু গতিবেগ যখন আমরা বের করব,
গতিবেগের যেহেতু মানের সঙ্গে সঙ্গে দিকও থাকে, কোনো একটা বিন্দু ধরো এ বিন্দুতে বস্তুর গতিবেগের দিক কত হবে বা কোন দিকে হবে, সবসময় বস্তুর গতিবেগের দিক হয় এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর বাইরের দিকে। তাহলে এই এ বিন্দুতে বস্তুটার গতিবেগের দিক কোন দিকে হলো, এদিকে হলো। আবার যখন বস্তুটা দেখো বি বিন্দুতে এসছে, এই বিন্দুটার নাম ধরে নিচ্ছি বি বিন্দু, তখন বস্তুটার গতিবেগের দিক কোন দিকে হচ্ছে, নিচের দিকে। আবার যখন সি বিন্দুতে বস্তুটা যাচ্ছে তখন বস্তুটার গতিবেগের দিক হচ্ছে এদিকে। সুতরাং এই বৃত্তাকার পথে বস্তুটা সমদ্রুতিতে ঘুরলেও বস্তুটার গতিবেগ কিন্তু প্রতিটা বিন্দুতে তোমরা দেখতে পাচ্ছ গতিবেগের মানটা একই থাকলেও যেহেতু দিক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সুতরাং গতিবেগ কিন্তু সমান থাকছে না। অর্থাৎ কোনো বস্তু সমদ্রুতিতে ঘুরলেও তার গতিবেগের মান কিন্তু সমান নাও হতে পারে। কিন্তু বস্তুটা যদি সমগতিবেগে যায় তাহলে বস্তুটার দ্রুতি অবশ্যই সব জায়গায় সমান হবে। এবার ধরে নিচ্ছি একটা কণা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, বা ধরো তুমি বাড়ি থেকে স্কুল যাচ্ছ, সাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছো। যখন আমরা সাইকেল স্টার্ট করলাম বা প্রথম প্যাডেলটা চাপ দিলাম তখন কিন্তু সাইকেলের গতিবেগ কিন্তু শূন্য থাকে। এবার যত আমরা প্যাডেল করি আস্তে আস্তে সাইকেলের গতিবেগটা কি হয়, বাড়তে থাকে। অর্থাৎ গতিবেগের একটা পরিবর্তন কিন্তু আমরা খেয়াল করি। আবার ধরো যখন এই বি বিন্দুতে যদি স্কুল হয়, স্কুলের সামনে যখন তুমি চলে এসছো তখন কিন্তু আমরা ব্রেক করে সাইকেলের গতিবেগটা কমাই এবং একসময় স্কুলের সামনে গিয়ে যখন সাইকেলটা দাঁড়িয়ে যায় তখন তার গতিবেগ কত হয়ে যায়, শূন্য হয়ে যায়। অর্থাৎ গতিবেগটা কিন্তু শূন্য থেকে আস্তে আস্তে, ধরো বাড়ি থেকে যখন রওনা দিলাম তখন গতিবেগটা শূন্য ছিল, শূন্য থেকে আস্তে আস্তে বাড়লো এবং একটা সময় পরে কিছুক্ষণ তুমি সমগতিবেগে সাইকেল চালালে, যদি রাস্তাটা অবশ্যই সমান সরলরৈখিক হয়। আবার কিছুক্ষণ পরে সামনে যদি স্কুল থাকে, যখন আসছো স্কুলের সামনে আসছো তখন গতিবেগটা কি করছো, তুমি কমিয়ে দিচ্ছ। তাহলে গতিবেগের একটা পরিবর্তন হচ্ছে। এই যে গতিবেগের পরিবর্তন, এই গতিবেগের পরিবর্তনকেই আমরা বলি ত্বরণ বা ত্বরণ বলি। ত্বরণ সংজ্ঞা যদি আমরা বলি তাহলে ত্বরণের সংজ্ঞা হচ্ছে বেগ বৃদ্ধির হার। অর্থাৎ ত্বরণ ইজুকাল টু হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তনকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা যেই রাশিটা পাবো সেই রাশিটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধির হার। তাহলে যখন আমরা বাড়ি থেকে রওনা দিলাম, সাইকেলের গতিবেগটা যখন আমরা বাড়াচ্ছি তখন কিন্তু আমরা সাইকেলে একটা ত্বরণ পাবো। আবার যখন স্কুলের কাছে চলে আসছি সাইকেলের গতিবেগটা কমাচ্ছি তখনও কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে এবং সময়ের সাপেক্ষে যদি বেগের পরিবর্তন বের করি আমরা তখন সেই রাশি, যে রাশিটা পাবো সেই রাশিটাকে আবার আমরা বলবো মন্দন। অর্থাৎ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর ত্বরণের একদম অপোজিট বা উল্টো যে রাশিটা সেই রাশিটাকে আমরা বলবো মন্দন। সেই রাশিটা হচ্ছে বেগ হ্রাসের হার। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগ যে কমছে তার হারকে আমরা বলবো হচ্ছে মন্দন। মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণও বলে থাকি। মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণও বলে থাকি। তাহলে ত্বরণের এবার আমরা দেখো বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনে এখানে যে রাশিটা আছে সেটা হচ্ছে বেগ। আমরা এর আগেই যখন আমরা দ্রুতি আর গতিবেগ নিয়ে আলোচনা করলাম সেখানে আমরা দেখলাম গতিবেগ বা বেগ রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ যে রাশিটার মানের সঙ্গে সঙ্গে আমাদের দিকেরও উল্লেখ করতে হয়। তাহলে বেগকে যখন আমরা সময় দিয়ে ভাগ করব যে রাশিটা পাবো সেই রাশিটা হচ্ছে ত্বরণ। ত্বরণও কিন্তু একটি ভেক্টর রাশি। অর্থাৎ ত্বরণের যেমন মান আছে সেই সঙ্গে সঙ্গে ত্বরণের একটি দিকও আছে। একই রকমভাবে মন্দনেরও তাই। তাহলে ত্বরণের একক যদি আমরা বের করি তাহলে ত্বরণের একক কি হবে, সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে
ত্বরণের একক হবে হচ্ছে প্রথমে বেগের ত্বরণ সমান সমান কি বেগের পরিবর্তন ভাগ সময়। এটা একটু ভেঙেই দেখাই তোমাদের। ত্বরণের একক কি হবে বেগের পরিবর্তন বা বেগের একক। বেগের একক আমরা পড়ে পেয়েছি সেন্টিমিটার পার সেকেন্ড। নিচে কি আছে আবার সময় আছে অর্থাৎ সেকেন্ড এককটা আছে। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড মানে সেন্টিমিটার ভাগ সেকেন্ড, সেখান থেকে আমরা পাবো সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, বা আমরা লিখতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ নিচু ক্লাসে তোমরা পেয়েছো যে ত্বরণের এককে সেকেন্ড, ত্বরণের একক বের করার সময় সেকেন্ড কথাটা দুবার আসে কেন? তাহলে এটাই হচ্ছে সেই কারণটা যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যে এককটা আমরা পেলাম, কারণ বেগের এককে একটা সেকেন্ড আছে, আবার সেই বেগের পরিবর্তনকে আমরা সময় দিয়ে ভাগ করে পাচ্ছি ত্বরণ। সুতরাং বেগের পরিবর্তন সেন্টিমিটার পার সেকেন্ড, তাকে যখন আমরা সেকেন্ড দিয়ে ভাগ করছি তাহলে কি দাঁড়াচ্ছে সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে ত্বরণের একক কত হবে বা মন্দনের একক একই একক হবে দুজনেরই, সেটা হচ্ছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা কত? ত্বরণের মাত্রা বেগের মাত্রা ভাগ সময়ের মাত্রা। বেগের মাত্রা আমরা পেয়েছি এল টি টু দি পাওয়ার -1, তাকে আবার যদি সময়ের মাত্রা দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো এল টি টু দি পাওয়ার -2। তাহলে ত্বরণ বা মন্দনের মাত্রা পেলাম আমরা এল টি টু দি পাওয়ার -2। এবার গতি সংক্রান্ত যে রাশিগুলো আমরা পেলাম, যেমন ধরো অতিক্রান্ত দূরত্ব, সরণ, সময়, ত্বরণ, মন্দন, সেই রাশিগুলোর মধ্যে লেখচিত্রের সাহায্যে সম্পর্ক স্থাপন করা শিখতে হবে আমাদের। প্রথমে আমরা দেখব লেখচিত্র, তোমরা ক্লাস 8-এ শিখে এসছো গণিতে। তাহলে তার দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার এক্স অক্ষ বরাবর আমরা যদি সময়কে রাখি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বেগ বা গতিবেগকে রাখি, তাহলে আমরা বেগ আর সময়ের মধ্যে লেখচিত্রের মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করতে পারব। প্রথমে দেখি কোনো বস্তু যদি সমবেগে চলে, কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে এদিকে যদি আমরা এক্স অক্ষ বরাবর সময়কে রাখি, সময়, এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু বেগকে রেখেছি এবং বেগের মানটা সমান, তাহলে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এই লেখচিত্রটা হবে একটা সরল রেখা, যেই সরল রেখাটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। অর্থাৎ ধরো এটার নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু, এবং সি বিন্দু পর্যন্ত, এই ও থেকে সি বিন্দু পর্যন্ত সময়টাকে আমি টি এর মাধ্যমে প্রকাশ করলাম। অর্থাৎ একটা কণা এ বিন্দু থেকে যখন রওনা দিয়েছে তখন তার গতিবেগ যা ছিল বি বিন্দুতে যখন পৌঁছেছে অর্থাৎ টি সময় পরে তখনও কিন্তু বস্তুটার গতিবেগ তাই আছে। তাহলে এবার আমাদের বের করতে হয় যে এই যে বস্তুটা সমবেগে চলেছে সে কতটা পথ অতিক্রম করেছে এই টি সময়ে। তাহলে এটা হচ্ছে বস্তুটা যখন সমবেগে গতিশীল। বস্তুটা সমবেগে গতিশীল আছে, তাহলে বস্তুটার এ বিন্দুতে যে গতিবেগটা ছিল বি বিন্দুতে অর্থাৎ টি সময় পরে সেই গতিবেগটাই আছে। তাহলে বস্তুটা কতটা পথ অতিক্রম করলো? বস্তুটা অতিক্রম করলো অতিক্রান্ত দূরত্বকে আমি যদি এস দিয়ে প্রকাশ করি এবং এ বিন্দুতে গতিবেগটা যদি ভি হয়, তাহলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে ভি গুণিত টি। অর্থাৎ আমি এখানে যদি একটা লম্ব অঙ্কন করি বি বিন্দুতে, তাহলে সেটা সি বিন্দুতে ছেদ করবে এবং ও এ বি সি একটি আয়তক্ষেত্র তৈরি করবে, এবং এই অতিক্রান্ত দূরত্বের মানটা হবে হচ্ছে ও এ বি সি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি করে বের করব? লেখচিত্রের সাহায্যে। অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে ও এ বি সি, এই যে আয়তক্ষেত্রটা তৈরি হলো এর যে ক্ষেত্রফল হবে সেটাই হবে হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর টি সময় পরে অতিক্রান্ত দূরত্বের মান। এবার বস্তুটা যদি একটা সমবেগে না চলে একটা ত্বরণ নিয়ে চলে বা সমত্বরণে চলে, তখন সেক্ষেত্রে বেগ এবং সময়ের লেখচিত্র কত হবে বা কিরকম হবে? ধরো বস্তুটার প্রাথমিক গতিবেগ বা প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এবং বস্তুটার ত্বরণ হচ্ছে ই, বস্তুটার ত্বরণ হচ্ছে এ। তাহলে সেক্ষেত্রে বেগ এবং সময়ের লেখচিত্রটি হবে এ বি সরল রেখার মতো। এখানে ও থেকে এ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা বস্তুটার প্রাথমিক বেগ বা ইউকে সূচিত করবে, এবং এ বি সরল রেখাটা হচ্ছে সমত্বরণে বস্তুর যদি গতিশীল থাকে সেক্ষেত্রে বেগ এবং সময় লেখচিত্রটা হবে এইরকম। এরপরে আমরা দেখব সরণ এবং সময়ের লেখচিত্র কিরকম হয়। এবার আমরা দেখব সরণের সঙ্গে সময়ের যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা সময়কে রাখি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা যদি সরণকে রাখি, সেক্ষেত্রে মূলবিন্দু ও, তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটা কিরকম হবে। প্রথম আমরা দেখব সমবেগে যখন বস্তুটা যাচ্ছে, অর্থাৎ বস্তুটার বেগ যখন পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে যখন সময় শূন্য, সময় যখন স্টার্ট হচ্ছে বা যেখান থেকে তুমি দেখা শুরু করছো সেই সময় বস্তুটা স্থির ছিল। আস্তে আস্তে যত সময় বাড়ছে বস্তুটার গতিবেগ কি হচ্ছে, বস্তুটা সমবেগেই ছিল, কাজে বস্তুটার গতিবেগের কোনো পরিবর্তন এখানে হবে না। এক্ষেত্রে যখন তুমি সময় শুরু করছো তখন বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করেছে দেখো, বস্তুটা তখন দূরত্ব অতিক্রম করেছে 0। এবার যত সময় যাবে বস্তুটা যেহেতু সমবেগে চলছে দূরত্বের মানটাও কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো একটি মূল বিন্দুগামী সরল রেখা। এবার বস্তুটা যদি সমত্বরণে চলে তাহলে সমবেগে চললে আমরা পাবো হচ্ছে একটা সরল রেখা, আর বস্তুটা যদি সমত্বরণে চলে তাহলে সরণের মানটা বা অতিক্রান্ত দূরত্ব যে পথটা অতিক্রম করবে সেই মানটা কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং সেক্ষেত্রে লেখচিত্রের ধরনটা এই রকম হবে। তাহলে তোমাদের এই লেখচিত্রগুলোর ধরন কিরকম হচ্ছে সেটা একটু মনে রাখতে হবে। এরপরে আমরা এই লেখচিত্রগুলোর সম্বন্ধে আরো একটু বিস্তারিত আলোচনা করব, সেটা যখন আমরা গতির সমীকরণগুলো পড়ব, এবং এরপরে আমরা গতির সমীকরণগুলো নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা, গতির সমীকরণে প্রথমে আমাদের তিনটে মূল গতির সমীকরণ আছে যেগুলো আমাদের সিলেবাসে লেখচিত্রের সাহায্যে প্রকাশ আছে। প্রথম গতির সমীকরণ হচ্ছে ভি ইজুকাল টু ইউ প্লাস এ টি। এখানে ভি হচ্ছে কণার একটি কণা অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে কণাটির প্রাথমিক গতিবেগ, এ হচ্ছে কণাটি ত্বরণ বা কণাটি সমত্বরণ এ নিয়ে চলেছে, এবং টি সময় যে সময় পরে কণাটির গতিবেগ ইউ হইতে পরিবর্তিত হয়ে ভি হয়েছে। তাহলে এই সমীকরণটি আমাদের লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর সময়কে বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর বেগের মানকে বসাবো। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ও বিন্দু অর্থাৎ মূল বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো কণাটির প্রাথমিক গতিবেগ কিন্তু ইউ, অর্থাৎ লেখচিত্রটি কিন্তু 0 থেকে শুরু হবে না, কারণ প্রথমেই বস্তুটার একটা গতিবেগ ছিল।
ধরে নিচ্ছি আমি এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটি হচ্ছে ইউ। টি সময় পরে কণাটি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছলো, বি বিন্দুতে যখন পৌঁছলো তখন সেই সময়টি হচ্ছে টি। তাহলে ও থেকে সি বিন্দুর দূরত্ব টি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার আমাদের এই সমীকরণটি অর্থাৎ গতি সমীকরণের প্রথম যে সমীকরণটি আছে সেই সমীকরণটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ও থেকে এ বিন্দু থেকে আমরা এক্স অক্ষের সমান্তরাল করে এডি একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। যেহেতু এক্স অক্ষের সমান্তরাল করে আমরা এডি সরলরেখাটি অঙ্কন করেছি, তাহলে ও এ ডি সি এই যে আয়তক্ষেত্রটা আছে, ও এ ডি সি এই আয়তক্ষেত্রটির দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রে তাই হয়, বিপরীত বাহুগুলো সমানও হয়। এবার বিসি যে সরলরেখাটা, সেই সরলরেখাটা আমাদের নির্দেশ করছে অন্তিম গতিবেগ ভি। তাহলে অন্তিম গতিবেগ ভি সমান সমান আমরা লিখতে পারি বিসি। এবার লেখচিত্র থেকে দেখো বিসি সমান সমান আমরা লিখতে পারি বিডি প্লাস ডিসি। যেহেতু ও এ ডিসি একটি আয়তক্ষেত্র, ও এ ডিসি একটি আয়তক্ষেত্র, সুতরাং ডিসির পরিবর্তে আমরা ও এ লিখতে পারি। যেহেতু ও এ ডিসি একটি আয়তক্ষেত্র, তাহলে ডিসির পরিবর্তে আমরা কি লিখবো? ও এ লিখবো। তাহলে সমান সমান আমরা লিখছি বিডি প্লাস ও এ। তাহলে বিসি সমান সমান ভি সমান সমান কি দাঁড়ালো? বিডি প্লাস ও এ। বিডির মান আমাদের জানা নেই, কিন্তু ডিসি বা ও এর মান আমাদের জানা আছে, সেটা হচ্ছে প্রাথমিক গতিবেগ ইউ। এবং সেই ও এর মানটা আমরা যদি বসিয়ে দিই এখানে, তাহলে আমরা কি পাচ্ছি? বিডি প্লাস ইউ। ইউটাকে যদি বাঁদিকে নিয়ে আসি আমরা, তাহলে আমরা লিখতে পারি বিডি সমান সমান ভি মাইনাস ইউ। এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এবার দেখো, আমরা জানি ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, বা বেগের পরিবর্তনকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ত্বরণ। তাহলে এখানে বেগের পরিবর্তন মানে প্রাথমিক গতিবেগ ছিল ইউ এবং অন্তিম গতিবেগ হচ্ছে ভি। তাহলে বেগের পরিবর্তন মানে কত? ভি মাইনাস ইউ। কত সময়ে পরিবর্তনটা হয়েছে? টি সময়ে পরিবর্তনটা হয়েছে। তাহলে বেগের পরিবর্তনের হার মানে ভি মাইনাস ইউ ভাগ টি। এবার ভি মানে হচ্ছে আমরা জানি বিসি সরল রেখাংশ, আর ইউ মানে হচ্ছে ও এ, আর টি মানে হচ্ছে ওসি। বা এটা টি থাকুক। ও এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি সিডি। তাহলে দাঁড়াচ্ছে বিসি মাইনাস সিডি ভাগ টি। বিসি থেকে যদি আমরা সিডি রেখাংশ বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকবে বিডি রেখাংশ। তাহলে বিসি মাইনাস সিডি সমান সমান আমরা লিখতে পারি বিডি ভাগ টি। বা এবার যদি কোনাকুনি গুণ করে দিই, আমরা এ কে টি দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পাবো বিডি সমান সমান এটি। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছি? দেখো বিডি সমান সমান ভি মাইনাস ইউ। আবার 2 নম্বর সমীকরণ থেকে পেলাম বিডি সমান সমান এটি। তাহলে দুটোই যেহেতু বিডির সঙ্গে সমান, তাহলে ভি মাইনাস ইউ আর এটি দুটো কি হবে? সমান হবে। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি ভি মাইনাস ইউ সমান সমান এটি, বা ভি সমান সমান দাঁড়ালো
ইউ প্লাস এটি। তাহলে প্রথম গতির সমীকরণটা আমাদের প্রমাণ হয়ে গেল, ভি সমান সমান ইউ প্লাস এটি। এরপরে আমরা চলে আসব দ্বিতীয় গতির সমীকরণ। দ্বিতীয় গতির সমীকরণে আমরা একই লেখচিত্রের সাহায্য নেব। এখানেও কণাটার প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ, টি সময় পরে কণাটার অন্তিম গতিবেগ হচ্ছে ভি, এবং কণাটি সমত্বরণ এ নিয়ে চলেছে। দ্বিতীয় সমীকরণটি হবে এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে কণাটি প্রাথমিক গতিবেগ ইউ নিয়ে যাত্রা শুরু করেছিল এবং টি সময় পরে এ ত্বরণ নিয়ে চলার পরে যার গতিবেগ ভি হয়েছে, সে কতটা পথ অতিক্রম করেছে সেটা আমরা বের করব, এবং সেটাই এস দিয়ে সূচিত হয়েছে। তাহলে দেখো সে কতটা পথ অতিক্রম করবে। সে পথ অতিক্রম করবে এবি লেখচিত্রটা এক্স অক্ষের সঙ্গে এবং ওয়াই অক্ষের সঙ্গে যে পরিমাণ অঞ্চলটা প্রকাশ করছে, বা তার মাঝের যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাই হচ্ছে এই অতিক্রান্ত দূরত্বের মান। এবং সেই অঞ্চলটা কোনটা? সেই অঞ্চলটা আছে ও এ বি সি। এই যে পুরো অঞ্চলটা আছে সেই অঞ্চলটাই হচ্ছে এই অতিক্রান্ত দূরত্বের মানকে প্রকাশ করবে। অর্থাৎ এস ইজুকাল টু আমরা লিখব, দেখো ও এ বি সি একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে, ও এ বি সি একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে। তাহলে ও এ বি সির ক্ষেত্রফল মানে হচ্ছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। তাহলে এস সমান সমান হচ্ছে ট্রাপিজিয়াম ও এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওএ বাহু আর বিসি বাহু, এই সমান্তরাল বাহু দুটোর যোগফল এবং তাদের মধ্যে যে লম্ব দূরত্ব আছে ওসি তার সঙ্গে গুণফল, তার সঙ্গে গুণ, এবং তার আগে হাফ দিয়ে একটা গুণ করতে হবে। অর্থাৎ ট্রাপিজিয়াম ওএ বিসির ক্ষেত্রফল দাঁড়াবে হাফ এই যে সমান্তরাল বাহু দুটো আছে তাদের যোগফল, মানে ওএ প্লাস বিসি ইন্টু তাদের মধ্যে যে লম্ব দূরত্ব ওসি তার গুণফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা কোত্থেকে এসছে তোমরা সহজেই বের করতে পারবে। দেখো ও এ বিসি যে ট্রাপিজিয়ামটা, সেই ট্রাপিজিয়ামটা দুটো অঞ্চলকে নিয়ে তৈরি হয়েছে। একটা প্রথমে হচ্ছে ও এ ডিসি আয়তক্ষেত্র, আর একটা এ বি ডি ত্রিভুজ। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে ও এ ইন্টু ওসি। আবার ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণিত উচ্চতা, হাফ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ এডি গুণিত বিডি। এবার এই দুটো যোগ করে আমরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়েছি, সেই ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ও এ প্লাস বিসি ইন্টু ওসি। এবার দেখো ও এ লেখচিত্রের মধ্যে ও এ কোন অঞ্চলটাকে প্রকাশ করছে? এই অঞ্চলটা, এবং এই অঞ্চলটা হচ্ছে বস্তু কণাটার প্রাথমিক গতিবেগ, অর্থাৎ যে গতিবেগটা নিয়ে বস্তু কণাটা যাত্রা শুরু করেছিল। বিসি, বিসি হচ্ছে এই রেখাংশটা, যে রেখাংশটা এই লেখচিত্রে বোঝাচ্ছে বস্তুটার অন্তিম গতিবেগ অর্থাৎ ভি। আর ওসি নির্দেশ করছে সেই সময়টা, অর্থাৎ কণাটা ইউ বিন্দু নিয়ে যাত্রা, ইউ গতিবেগ নিয়ে যাত্রা শুরু করার পর টি সময় পরে কণাটা ভি গতিবেগ প্রাপ্ত করেছে। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হাফ ও এ মানে হচ্ছে ইউ, বিসি মানে গতিবেগ ভি, আর ওসি মানে হচ্ছে টি। তাহলে এই দাঁড়ালো। এবার প্রথম সমীকরণটা আমরা কি পেয়েছিলাম? প্রথম সমীকরণটা আমরা পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা যে ভি এর মানটা পেয়েছিলাম সেই ভি এর মানটা এইখানে আমরা বসিয়ে দেব। তাহলে কি দাঁড়াবে? হাফ ইউ প্লাস ভি এর মান হচ্ছে ইউ প্লাস এটি গুণিত টি। কি করা হলো? শুধুমাত্র ভি এর বদলে আমরা বসালাম ইউ প্লাস এটি। তাহলে কত হচ্ছে দেখো, হাফ ইউ প্লাস ইউ মানে 2u প্লাস এটি গুণিত টি। এবার হাফ টি যদি আমরা গুণ করি
তাহলে হাফ আর 2 কেটে যাবে, পড়ে থাকবে কত ইউটি, অর্থাৎ প্রথম যে টার্মটা বা এটা পাবো সেটা হচ্ছে ইউটি। তারপরে হাফ এটির সঙ্গে টি গুণ করলে কত পড়ে থাকবে, এটি ইন্টু টি মানে এটি স্কোয়ার, তার সঙ্গে একটা আছে হাফ, অর্থাৎ দাঁড়ালো হাফ এ গুণিত টি স্কোয়ার। তাহলে গতির সমীকরণের যে দ্বিতীয়টা এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেটা আমরা প্রমাণ করতে পারলাম। এবার 3 নম্বর যে সমীকরণটা, 3 নম্বর সমীকরণটা আমরা প্রমাণ করব একই লেখচিত্রের সাহায্যে। 3 নম্বর সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি এখনই বলে দিই, সেটা হচ্ছে আমরা যে গতির সমীকরণগুলো প্রমাণ করলাম, যেমন ভি ইজুকাল টু ইউ প্লাস এটি প্রথম সমীকরণটা, দ্বিতীয় সমীকরণ আমরা যেটা প্রমাণ করলাম এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেখানে আমরা কিন্তু সব জায়গাতেই ত্বরণটা সমত্বরণ এবং ত্বরণই ধরেছি, সেই জন্য সমীকরণগুলোতে প্লাস চিহ্ন এসছে। এবার অঙ্ক করার সময় যদি বলা থাকে যে কণাটা মন্দন নিয়ে চলেছে, তাহলে সেখানে এই প্লাস জায়গায় মাইনাস বসিয়ে দেবে, বাকি সব সমীকরণ কিন্তু একই থাকবে। অর্থাৎ ত্বরণের জায়গায় গতির সমীকরণের যদি মন্দন বলা থাকে, তাহলে যেখানে যে মাঝখানে যে প্লাস চিহ্নগুলো আছে ত্বরণের আগে, সেই চিহ্নগুলো শুধু মাইনাস করে দেবে, বাকি সমীকরণটা কিন্তু বাকি যে ইয়েগুলো আছে নোটেশনগুলো আছে সেগুলো কিন্তু একই থাকবে। তাহলে তৃতীয় সমীকরণ এবং শেষ সমীকরণ যেটা, সেই সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানেও তাই, কণাটি ইউ প্রাথমিক গতিবেগ নিয়ে চলেছে, টি সময় পরে কণাটির গতিবেগ হয়েছে ভি, যেটি বিসি রেখাংশ দ্বারা প্রকাশ সূচিত করা হয়েছে, এবং ওএটা প্রাথমিক গতিবেগ ইউকে প্রকাশ করছে। তাহলে এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান কি, সেই ট্রাপিজিয়াম ও এ বিসির ক্ষেত্রফল। আগের মতোই, আগেরটা যেমন আমরা এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে যে প্রমাণটা করলাম, সেখানেও আমরা কিন্তু প্রথমে অতিক্রান্ত দূরত্বের মান বের করেছিলাম এস, সেখানেও অতিক্রান্ত দূরত্ব এস ইজুকাল টু ও এ বিসি, যে ট্রাপিজিয়ামটা পেয়েছিলাম তার ক্ষেত্রফল বের করেছিলাম, এখানেও তাই করব। তাহলে এস ইজুকাল টু ও এ বিসি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, সেই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত, সমান্তরাল বাহু দুটোর যোগফল মানে ও এ প্লাস বিসি গুণ তাদের মধ্যে যে লম্ব দূরত্ব ওসি সেটা। তাহলে এবার দেখো ও এ প্লাস বিসি যেরকম আছে সেরকম থাকলো, ইন্টু ওসি, ওসির পরে আর কিছু নেই। এখানে যদি আমরা ধরে নিই গুণ 1 আছে, তাহলেও কিন্তু দেখো সমীকরণটার কোনো পরিবর্তন হবে না। আমরা ধরে নিলাম গুণ 1 আছে, তাহলে আমরা লিখতে পারি বিডি বাই বিডি লিখতে পারি, কারণ বিডি বিডি কাটাকাটি করে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, তাহলেও সমীকরণটার কোনো পরিবর্তন হচ্ছে না। এবার হাফ ও এ প্লাস বিসি যেরকম আছে সেরকমই রাখো, ইন্টু ওসি। বিডির বদলে আমরা কত লিখতে পারি, দেখো বিডির বদলে আমরা লিখতে পারি বিসি থেকে যদি আমরা সিডি বাদ দিই তাহলে পড়ে থাকবে বিডি, অর্থাৎ ওপরের বিডির বদলে আমরা লিখছি বিসি মাইনাস সিডি ভাগ বিডি। এদের মধ্যে দেখো তাহলে কি পড়ে থাকলো, ও এ প্লাস বিসি, সবগুলো যেহেতু গুণ আছে, সবগুলোই যেহেতু গুণ আছে, সুতরাং আমরা একটু ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ ও এ প্লাস বিসি তার সঙ্গে আমরা নিয়ে এলাম বিসি মাইনাস সিডি। বিসি মাইনাস সিডি কে আমরা আগে লিখলাম, সমীকরণটা একই আছে খেয়াল করো, ইন্টু ওসি ওপরে আছে আর নিচে থাকলো বিডি, অর্থাৎ এই ওসিটা ওপরে ছিল ওপরেই থাকলো, নিচের বিডিটার কোনো পরিবর্তন করা হয়নি, সেটা কিন্তু ওসির নিচেই থাকলো। এবার দেখো ও এ মানে ইউ, বিসি মানে ভি, এগুলো সব মান আমাদের জানা আছে, বিসি মানে ভি, আবার সিডি মানেও হচ্ছে ইউ, কারণ ও এ ডিসি একটি আয়তক্ষেত্র, তাহলে সিডির মান আর ও এর মান সমান। আবার ওসির মানও আমরা জানি টি, কিন্তু বিডির মানটা আমরা জানি না। বিডির মানটা আমরা কোত্থেকে পাবো, আচ্ছা বিডির মানটা আমাদের বার করতে হবে।
সাইডে আমি বিডির মানটা বের করে দিই। বিডি সমান সমান দেখো আমরা লিখতে পারি বিসি মাইনাস সিডি। যেই জিনিসটা আমরা এখানে লিখেছি, বিডির পরিবর্তে বিসি মাইনাস সিডি লিখেছিলাম। বিসি মানে হচ্ছে পুরোটা ভি অন্তিম গতিবেগ, আর সিডি মানে হচ্ছে প্রাথমিক গতিবেগ ইউ। এবার আবার আমরা প্রথম সমীকরণের একটু সাহায্য নেব। প্রথম সমীকরণটা আরেকবার আমি বলে দিই, ভি ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম ইউ প্লাস এটি। তাহলে ইউটাকে যদি আমি বাঁদিকে নিয়ে যাই তাহলে ভি মাইনাস ইউ সমান সমান কত পড়ে থাকে, এটি পড়ে থাকে। তাহলে ভি মাইনাস ইউ সমান সমান এটি। এখানে ব্যাকেটে লিখে দেবো আমরা, যেহেতু ভি সমান সমান ইউ প্লাস এটি, তাহলে বিডির পরিবর্তে আমরা পেয়ে গেলাম এটি। তাহলে কি দাঁড়ালো সমীকরণটা, হাফ ও এ মানে বস্তুর প্রাথমিক গতিবেগ, বি সি অন্তিম গতিবেগ, ভি সিডি মানে হচ্ছে ও এ মানে ইউ, ইন্টু ওসি মানে টি, আর বিডি মানে দাঁড়ালো এটি। তাহলে দেখো টি আর টি কেটে যাচ্ছে বা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/a। এখানে দেখো ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ, যেহেতু প্লাস আমরা আগে পিছে করে লিখতে পারি, তাহলে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু 1/a। তাহলে কত দাঁড়ালো, এবার এই এটাকে আর দুইটাকে আমি বাঁদিকে গুণ করে দিলাম, বাঁদিকে ছিল এস, তাহলে সমীকরণটা আরেকবার লিখি, এস ইজ ইকুয়াল টু আমাদের এই মুহূর্তে দাঁড়ালো সমীকরণটা হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু 1/a। এ আর 2 কে যদি আমি বাঁদিকে গুণ করে দিই তাহলে দাঁড়াবে 2as সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা ইউ স্কোয়ারটাকে বাঁদিকে নিয়ে চলে আসো, তাহলে দাঁড়াবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ 3 নম্বর যে সমীকরণটা, সেই সমীকরণটা আমাদের প্রমাণিত হয়ে গেল। যদি ত্বরণের জায়গায় মন্দন থাকে তাহলে কিন্তু এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as তোমরা বসাবে। তাহলে গতির সমীকরণ 3টে, যদি কোনো বস্তু ইউ গতিবেগ নিয়ে চলে, টি সময় পরে বস্তুর গতিবেগ যদি ভি হয় এবং বস্তুটা যদি এ সমমন্দনে চলে, তাহলে সমীকরণগুলো দাঁড়াবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এবং লাস্ট যে সমীকরণটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as হবে যদি বস্তুটা এ মন্দন নিয়ে চলে। আচ্ছা, তাহলে যে সমীকরণগুলো আমাদের পড়া হলো বা এই বল আর গতি নিয়ে আমরা যে আলোচনাগুলো করলাম, সেগুলো তোমরা বাড়িতে ভালো করে বইয়ের সঙ্গে একটু মিলিয়ে মিলিয়ে পড়বে যতটা সম্ভব হবে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আবার আমাদের টেলিফোনের মাধ্যমে তোমাদের বিভিন্ন অসুবিধা বা কোনো কোশ্চেন থাকলে সেগুলোর অ্যান্সার দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে, তখন তোমরা সেই নাম্বারে ফোন করেও আমাদের সঙ্গে যোগাযোগ করে অসুবিধার জায়গাগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারো।